আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি। রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জনাব আব্দুর রশিদ, রয়েছেন পুলিশের অতিরিক্ত আইজি জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান, এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান ডক্টর জিয়া রহমান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক জানিয়ে রাখি, আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনারা যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য এই অনুষ্ঠানে সরাসরি পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। বাংলাদেশ সহ পুরো এশিয়া অঞ্চল জঙ্গিবাদের হুমকিতে সিঙ্গাপুর ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান প্রধানের মন্তব্য। আইজিপি বললেন, দেশে জঙ্গি তৎপরতা এখনো নিয়ন্ত্রণে। ষড়যন্ত্র ও জঙ্গিবাদ সস্তা রাজনীতির হাতিয়ার, দেশের মানুষকেই একতাবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, গোলটেবিল আলোচনায় বিশ্লেষকরা। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকা, পানিবন্দী লাখ লাখ মানুষ, পুনর্বাসনের সহযোগিতার আশ্বাস মন্ত্রীর। যমুনাতে পানি বাড়ার সাথে সাথে বগুড়ার সারিয়াকান্দিতে আবারও ভাঙছে নদী, টাকা বরাদ্দ থাকলেও শুরু হয়নি ব্লক তৈরির কাজ। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সাংবাদিকতার পথিকৃৎ বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের প্রতি শেষ শ্রদ্ধা, অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ। আমরা শিরোনামগুলো দেখলাম। আমরা অতিরিক্ত আইজিপি জনাব মোখলেসুর রহমান, আপনাকে দিয়েই আমাদের আলোচনাটা শুরু করতে চাই। আমাদের বিষয়ের আজকের শিরোনাম টার্গেট কিলিং। টার্গেট কিলিং এর ঘটনা আমরা একের পর এক দেখছি ঘটছে। এই মে মাসে এখন পর্যন্ত আমরা দেখেছি 3টি টার্গেট কিলিং এর ঘটনা আমরা দেখি। এর আগের মাসে 6টি হয়েছে। এই বছর এখন পর্যন্ত হয়েছে 14টি, একটা হিসেবে দেখানো হচ্ছে 14টি। এবং গতকালই আমরা দেখি যে একটা সভা ছিল আইন শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির সভা, সেখানে হিসাব দেওয়া হয়েছে 37টি ঘটনা ঘটেছে এবং কারা কারা ঘটিয়েছে সেগুলি বিষয় ছিল। আমরা একটু আগে যদি যাই, আমরা দেখি যে জেএমবির শীর্ষ নেতাদের বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে প্রায় বলা হতো যে দেশে জঙ্গিবাদের বীজজাত ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু এখন দেখছি সেই বীজজাতের জায়গায় আরো শক্ত করে দাঁত উঠছে। তো জঙ্গিবাদকে কেন নিয়ন্ত্রণে রাখা গেল না, বা ব্যর্থতা কোথায় বা ঘাটতি কোথায়, কিভাবে বলবেন আপনি? জঙ্গিবাদকে নিয়ন্ত্রণে আনা গেল না, এটা যদি মানতে হয় তাহলে তো বলতে হবে এতদিনের দেশটা ইরাক কিংবা সিরিয়ায় পরিণত হতো। পেন্টাগন স্বয়ং পাচ্ছে না এই জঙ্গিদেরকে দমন করতে, আর আমাদের এখানে খুচরো কিছু দু একটি ঘটনা ঘটছে, এটা নিয়ে আমরা তোলপাড় করে ফেলছি। আমার কাছে মনে হচ্ছে যে জঙ্গি তৎপরতা বাংলাদেশে একটা সময় অনেক বেশি বিস্তার লাভ করেছিল, সেইটার সাথে যদি এখন তুলনা করেন সেই সময়টার সাথে, তাহলেই বলতেই হবে যে জঙ্গিবাদ বাংলাদেশে নিয়ন্ত্রণের মধ্যে আছে। 2004-05 সালের তুলনায় এখনো কিছু না, আমরা বলছি 2004-05 যেরকম ছিল, 6 যেরকম ছিল, অনেক বেশি ছিল। এটা আমরা দেখি যে আদালত প্রাঙ্গণে বোমা, বিভিন্ন বোমা, বিচারকদের উপরে হামলা, অনেক কিছু আমরা দেখেছি। সেই তুলনায় এখনো কিন্তু হামলাটা বাড়ছে, সেই জন্যই আমরা উদ্বিগ্ন। আর উদ্বিগ্ন হওয়াটা আমি মনে করি না এটা অন্যায় কিছু আছে। নাগরিক সমাজ এ নিয়ে উদ্বিগ্ন থাকবেন, তারা মনোযোগী হবেন, তাদের দৃষ্টি আকর্ষণ হবে, তারা কথা বলবেন, তারা সোচ্চার হবেন, একতাবদ্ধ হবেন, এটা আমরা অবশ্যই আশা করি। কিন্তু জঙ্গিবাদের মাত্রা নিয়ে যদি আমরা অতিরিক্ত পরিমাণ ভয় ভীতির মধ্যে থাকি, সেটা অবশ্যই নাগরিক সমাজের কাম্য হবে না। কারণ যে ঘটনাগুলো ঘটছে একটা দুটো করে বিভিন্ন জায়গায় বাংলাদেশে, 37টি ঘটনা ঘটেছে গত 13 সাল থেকে, 13, 14, 15, 16 সালের অর্ধেক। এই বছরের 5 মাসে 14টি ঘটনা ঘটেছে। সেই প্রতিটি ঘটনার কিন্তু প্রতিকার আছে, প্রায় প্রতিটি ঘটনার প্রতিকার আছে। 37টি ঘটনার মধ্যে আমাদের 3টি বাদে 34টার মধ্যেই এগুলোর ডিটেকশন আছে।
মানে যে এমনি করেছে করেছে ধরেছে। আমি যেমন দু একটা বলি, যেমন তাবেলা সিজার, তার আসামিগুলো ধরা আছে। যেমন হুশিয়কনি, মানে এগুলো তো রাষ্ট্রে অত্যন্ত চাঞ্চল্য সৃষ্টি করে। কালকে যে রিপোর্টটি, কালকে মন্ত্রিসভা কমিটির যে রিপোর্টটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে 25টি জেএমবি করেছে, 8টি আনসারুল্লাহ বাংলা টিম আর 3টি অন্যান্য করেছে। এখানেই একটা হিসেব আছে যে এখন পর্যন্ত যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি 164 যেটা আছে, 49 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কিন্তু সেই মিটিংয়েই দেখা যাচ্ছে, আমরা জানি 164 জবানবন্দি দিলে পরবর্তী দেখি যে চার্জশিট হয়ে যায়। এখন পর্যন্ত চার্জশিট হয়েছে মাত্র 4টি মামলা, 6টি মামলা চার্জশিট আর 2টি বিচারাধীন, 6টি। হ্যাঁ, 6টি মামলা চার্জশিট হয়েছে এবং হাতে আরো 15-16টা মামলা চার্জশিট দেওয়ার মতো অবস্থায় আছে। চার্জশিট বিলম্ব হলেই যে তদন্ত ঠিকমতো হয় নাই সেটা বলা ঠিক হবে না, এবং তদন্তে গাফিলতি আছে বা আমরা কোনো সাবস্টেন্সিয়াল কোনো কিছু পাই নাই সেটা বলা যাবে না। অনেক সময় তদন্ত দীর্ঘায়িত হয় এবং তার কিছু সুনির্দিষ্ট কারণ থাকে। আমরা আঘাত বেঁধেই তদন্তগুলোর শেষ করতে চাই এবং যাতে বিচারে ফসকে বেরিয়ে না আসে তার জন্য আমরা চেষ্টা করি। দেখুন, ভারতের মুম্বাইয়ে একটি ঘটনা ঘটেছে 10-12 বছর আগে। এটার বিচার শেষ হলো এই তাজ হোটেলের ঘটনা। এগুলো বিচারিক প্রক্রিয়ায় একটা লম্বা সময় অনেক সময় লেগে যায়, কিন্তু এখানে মানে অস্বস্তির কারণটা আমি দেখি না এই জন্য যে বাংলাদেশে ইতিমধ্যে 6 জন সন্ত্রাসীর, এই টেররের, জঙ্গির তালিকা না ইতিমধ্যে ফাঁসি হয়েছে। আরো গোটা 50 ফাঁসির আদেশের অপেক্ষায় আছে। নিম্ন আদালতে হয়ে গেছে, উচ্চ আদালতে ফাঁসির অপেক্ষায় রয়ে গেছে। তো এগুলো তো তদন্তেরই ফলাফল। এই তদন্তগুলো যদি ঠিকঠাক মতো না হতো তাহলে তো এগুলো ফাঁসি হওয়া পর্যন্ত যেতে পারতো না। এই যে অ্যাচিভমেন্ট গুলো, এই যে প্রাপ্তিগুলো, এগুলোকেও তো আমাদের হিসাব করতে হবে। যে জঙ্গিবাদের উত্থান বাংলাদেশে, সিঙ্গাপুরের কোন একটা সংস্থা বলছে যে বাংলাদেশ বা সাউথ দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদের উত্থান হতে পারে, এটা তো বিচার বিশ্লেষণের আর গবেষণার প্রয়োজন পড়ে না। বাংলাদেশে তো জঙ্গিবাদের উত্থান হয়েছিল। আপনি কি ইন্দোনেশিয়াতে জঙ্গিবাদ হয় নাই? মালয়েশিয়াতে কি হয় নাই? থাইল্যান্ডে আমাদের পাশের দেশে কি হয় নাই? ইন্ডিয়াতে কি হয় নাই? পাকিস্তান তো এটা হলো জঙ্গিবাদের কারখানা, ওখান থেকে জঙ্গিবাদ সারা পৃথিবী ছড়িয়েছে। তো এটা তো বিচার মানে বিশ্লেষণ করার অপেক্ষা রাখে না। আর জঙ্গিবাদ শুরু তো হয়েছে আমার মাটির থেকে হয়নি, বাংলাদেশের মাটির থেকে হয়নি। এটা একটা মতাদর্শ তৈরি হয়েছে একটা ভিন্ন জায়গায়, মধ্যপ্রাচ্যে এটা তৈরি হয়েছে এবং এটা ঢেউ এসে লাগছে আমাদের দেশ পর্যন্ত, পাকিস্তান হয়ে আফগানিস্তান হয়ে আমাদের দেশ পর্যন্ত এসে লাগছে। এবং এখানে চেষ্টা করছে ওই মতাদর্শ, ওই আইডিওলজি এখানে প্রতিষ্ঠা করার জন্য, যাতে করে বাংলাদেশ একটা পশ্চাৎপদ অবস্থার দিকে আবার যেতে পারে এবং তাদের এখানে রমরম অবস্থা তৈরি হয়। কিন্তু আপনাকে তো তুলনামূলক বিচারে যেতে হবে যে ভারতবর্ষে ইন্ডিয়া, বাংলাদেশ কোথায় অবস্থান করছে। ইন্ডিয়াও যেমন ঝুঁকির মধ্যে আছে, বাংলাদেশও তেমনি ঝুঁকির মধ্যে আছে। তারাও নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছে, আমরাও নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছে। দু একটি ঘটনা ঘটছে, সেগুলোও আমরা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি। প্রতিটি ক্ষেত্রে এই সমস্ত অ্যাক্টিভিস্টদের ধরা আছে। জি, আমরা একটা প্রশ্ন নিয়ে নিই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি সাধারণ কবি, বেগমগঞ্জ, নোয়াখালী থেকে। আমার প্রশ্ন এডিশনাল আইজিপি সিআইডি সাহেবের কাছে, যেতে একের পর এক টার্গেট কিলিং হচ্ছে, কিন্তু পুলিশ 10 জনের দিচ্ছে, হয়তো একজনকে ধরতে পারছে না। এটা কি মেড ইন বাংলাদেশ কিনা? কারণ কয়েকদিন আগে র্যাবের রাজপুত্র ডিজি সাহেব খুলনায় একটা সেমিনারে বলছেন এই যে আইয়ের জঙ্গি এটা মেড ইন বাংলাদেশ, এটা ফ্যাক্টরি, যাত্রাবাড়ি এবং টঙ্গী ব্রিজ। এ ব্যাপারে আপনার অবস্থান কি একটু পরিষ্কার করবেন কি? দেখুন, আমি তার উদ্বেগকে সাধুবাদ জানাই। উনি সাধারণ নাগরিক বসে উদ্বিগ্ন, এবং আমি বিভিন্ন সময়ে যারা ধীমান ব্যক্তি যারা কথা বলেন মিডিয়াতে, অনেক সময় বলতে শুনি যে কাউকে ধরা হচ্ছে না, কেউ আইনের আওতায় আসছে না। এই যে বারবার এটাকে বলা যে ধরা পড়ছে না, জঙ্গিরা একেবারে ফ্রি স্টাইল চালাচ্ছে, তারা র্যাম্পেন্ট হয়ে গেছে, চারিদিকে তাদের উত্থান হয়ে গেছে, এগুলো তথ্যভিত্তিক হওয়া প্রয়োজন। আমি তো বলতে চেষ্টা করছি যে আপনি বলতে চাচ্ছেন যে প্রতিটি ঘটনা 2-3টা বাদ দিলে প্রতিটি ঘটনায় সবাই গ্রেপ্তার হয়নি।
সবাই গ্রেপ্তার হবে, গ্রেপ্তারের প্রক্রিয়ার মধ্যে আছে, একজনকে ধরেছি, স্বীকার করেছে, আলামত জব্দ হয়েছে, তাদের হাইড আউট খুঁজে পাওয়া গেছে, তাদের সতীর্থদের নাম পাওয়া গেছে, তারা তো এখন ঊর্ধ্বশ্বাসে পালাচ্ছে। পলায়নপুর ব্যক্তিদের উপর আমরা নজর রাখছি এবং তাদেরকে পশ্চাৎধাবন করছি। জি, আমি আসি নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জেনারেল আব্দুর রশিদের কাছে। উনি যেটা আমাদের আশ্বস্ত করতে চেষ্টা করলেন, তো আপনি আপনার অ্যানালিসিস কি বলে? উনি আমাদের পার্টটা বলেছেন, উনি যে ক্লেম করেছেন পুলিশের পক্ষ থেকে, আমাদের কাছে যে হিসাব আছে আমরা বলতে পারি উনি সঠিক তথ্যই জনগণকে দিলেন। জঙ্গি হামলা যতগুলো হয়েছে, এই হামলার ভেতরে কিছু স্টেটমেন্ট আপনিও করেছেন যে 25টি ক্লেম করেছে আইএস এবং গ্রেপ্তারের যে সংখ্যাটা আছে সেটিও সঠিক। আমরা যে কথাটা যদি জনগণ একটু বিভ্রান্ত হয় সেটি হচ্ছে যে জঙ্গি অ্যাকশন চলছে এবং চলছে বলেই যে কেসগুলো সমাধান হয়নি বলে আপনারা যারা মিডিয়াতে আছেন সঠিক তথ্য ওইভাবে প্লেস না করে আপনি বলছেন বিচার হয়। আপনাকে ব্লেম করছি না, আমি এখানে বসে আমি দেখেছি অনেকেই বলেছে বিচার হয়নি। আর যেটি আপনি বললেন 37টি ঘটনা গতকালকে যেটা মন্ত্রিসভা কমিটিতে হচ্ছে, দুটি বিচারাধীন, বিচার হয়নি কথাটা কিন্তু ঠিক। আমি বলছি বিচার হয়েছে। জি, রাজীব হায়দার, আমি যে কথা আমাদের ঘটনাতে জানা আছে সেটা হয়েছে, সে বিচার কিন্তু লোয়ার কোর্টে হয়ে যাচ্ছে। উনি একটা ফিগার বলেছেন যে লোয়ার কোর্টে প্রায় 50 জনের মতো ফাঁসি আছে, যেটি হায়ার কোর্টে যাবে। এখন হচ্ছে যে কটা আমরা ইদানিংকালে দেখলাম তার মধ্যে 4টি চার্জশিট দেওয়া হয়েছে, অন্যগুলো এখন দেওয়া হয়নি। এখন এই কথাটি সত্য। এখন এগুলো দেওয়া কেন হয়নি, কেন দেরি হচ্ছে সেটি তুমি এক্সপ্লেন করেছেন। তার প্রসিডিওর ব্যাপারে হচ্ছে যে আমরা তো অবশ্যই আশা করবো যে ওটা যত স্পিড আপ হবে জনগণের ভিতরে এই যে আস্থার যে অভাবটা সেটা আরো চলে আসবে। আমরা ফেরত যাই হচ্ছে আক্রমণের দিকে। জঙ্গিবাদ বাংলাদেশে নিয়ন্ত্রণে আছে, এটিও সঠিক আমাদের ধারণাতে। কারণ আমরা দেখেছি যে জঙ্গিবাদের বাংলাদেশে যে দুইটি দল জঙ্গিবাদী দল হিসেবে শক্ত অবস্থান করেছিল, একটি হলো হুজি বাংলাদেশ, একটি হলো জেএমবি। তো 2000 আমি আর পিছন থেকে যাচ্ছি না, 2004 সালে যে তাদের উত্থান হয়, 2005 সালে তারা আক্রমণ শুরু করে, সারা দেশব্যাপী আক্রমণ করেছে, আদালতে আক্রমণ করেছে। তারপরে 2006 সালে পর থেকে তাদের গ্রেপ্তারের পরে 2007 সালে তাদের ফাঁসি হয়। 7, 8, 9, 10, 11 এখানে জঙ্গি হামলা নিহতের সংখ্যা কোনো সময় 1 বছরে, কোনো সময় 0। তার মানে এই পিরিয়ডটাকে আমরা সবচেয়ে জঙ্গি মুক্ত সময় বলবো। তাহলে ওটিও ঠিক যে জেএমবি কে তো ওনারা মাজা ভেঙে দিয়েছেন বলেই এই 4 বছর বাংলাদেশ জঙ্গি হামলা মুক্ত। 2008 থেকে 2011-12 পর্যন্ত কিছুই ছিল না, কোনো বছরে একটি, বেশিরভাগই 0। আবার শুরু হলো 2013 সালে। সেই 13 সালের যেই ধারাবাহিকতাতে আমরা এখন আছি, সেজন্য আমরা বলছি যে এই যে 13 সালে জঙ্গির মাত্রা বাড়ে কমে, এটির সাথে যে বিষয়টি আমরা দেখছি সেটি হচ্ছে এটা হচ্ছে একটি জঙ্গি এবং রাজনীতি এখানে এক হয়ে গেছে। এই জঙ্গিটাকে আমরা আজকেও বলেছি একটি সস্তা রাজনৈতিক হাতিয়ার হিসাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। এটি আপনাদের এখানে একটা কথা যেটা আমাদের এখানে শিরোনামে পড়েছে, একতাবদ্ধ করতে হবে মানুষকে, যে বিষয়টি নিয়ন্ত্রণে, মানে এই বিষয়টি কি আমরা করতে পারছি? মানে দেশের মানুষকে একতাবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। মানুষ হচ্ছে তো 2 ভাগে বিভক্ত স্বাধীনতার পর। যারা স্বাধীনতার বিপক্ষ শক্তি তারা হচ্ছে সবসময় বাংলাদেশকে মেনে নেয়নি, যার ফলে তারা বাংলাদেশের আনুগত্য স্বীকার করে না মনে মনে, কিন্তু বাইরে তো বলতে পারে না। সেখান থেকে কিন্তু জঙ্গিবাদের উত্থান। মানে তারা চাচ্ছে জঙ্গিবাদ আসুক, আরো সামনে চলে আসুক। এখন জঙ্গিবাদের টার্গেট আমরা দুটো দেখছি। একটি হলো তাদের মূল টার্গেট হলো রেজিম চেঞ্জ, অর্থাৎ ক্ষমতা বদলা যে কোনো উপায়ে হোক, যে কোনো উপায়। আরেকটি দিকে যদি আপনি তাকান, যে সার্বিকভাবে যে স্বাধীনতার পক্ষের শক্তির যে সাপোর্ট আছে সেটি আমি মনে করি 45%-এর উপরে আছে। সেটা আমি না, অনেক বিদেশি সংস্থা জরিপ করে এটা পেয়েছে। সুতরাং ভোট বা গণতন্ত্রের রাজনীতি দিয়ে ক্ষমতা বদলানোর সম্ভাবনা অনেক কম, এবং কম বলেই তারা জানে যে ক্ষমতাতে কখনো যেতে পারবো না এই গণতান্ত্রিক পদ্ধতিতে। তখন কিন্তু আমরা দেখেছি ক্ষমতার পর্দার আড়ালে গেছে। এবং এই জঙ্গিবাদের সাথে আমরা কয়টা এলিমেন্টসকে দেখছি? আমরা 3টা এলিমেন্টসকে দেখছি। একটা দেখছি জঙ্গিবাদী গ্রুপকে দেখছি, একটা দেখি তাদের ফরেন পেট্রনকে দেখছি,
আরেকটা দেখছি আমরা লোকাল পলিটিক্যাল পার্টি, যারা এই তিনটি একসাথে একই উদ্দেশ্যে কাজ করছে। এখন এখানে এই যে লোকাল পলিটিক্যাল পার্টি যে সাপোর্টটা এনজয় করে, যে জঙ্গিবাদের পেছনে কাজ করছে তার রাজনৈতিক উদ্দেশ্যের কারণে, তাকে আপনি কেমন করে জঙ্গিবাদের বিরুদ্ধে মাঠে নামাবেন আমি ঠিক জানি না। এখানে আপনি যে ঐক্যের কথা বলছেন, কিন্তু আমি মনে করি যে মেজরিটি পিপল, সাধারণ মানুষ, এখানে কি জঙ্গিবাদের হামলায় কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে ব্যক্তিটি হয়েছে সেটি হচ্ছে আমার আপনার মতো নিরীহ মানুষ, যে হয়তো রাজনীতি করে না, যে খেটে খেয়ে তার জীবিকা নির্বাহ করে, সেই মানুষটা মারা যাচ্ছে। যদি বলি কুষ্টিয়ার ওই যে ডাক্তার সাহেব, উনি তো রাজনীতিও করেন না, মুক্ত মনের মানুষ, মুক্ত মন তো মানুষ থাকলেই তো মন থাকবে, মনে থাকবে না একটু মানে বাউল গানের চর্চা করতেন, সেটা কি তার দোষ? তাদেরকে টার্গেট করা হচ্ছে, সেই কথা বলছি যে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, তাদেরকে অরক্ষিত টার্গেট, এটাকে আমরা বলি যে নিরীহ এবং অরক্ষিত টার্গেট, তাদেরকে হত্যা করে আপনি জঙ্গিবাদের একটি মতাদর্শের প্রসার ঘটাচ্ছেন। কেন? যে এখানে এই দেশটিকে অস্থিতিশীল করতে হবে, রেজিম চেঞ্জ করতে হবে। কিভাবে? নট থ্রু ডেমোক্রেটিক প্রসেস। এই জায়গাটা হলো সমস্যা। তো এই এলিমেন্টসটার ভেতরে আজকে পুলিশ এত কষ্ট পাচ্ছে কেন তাদেরকে ধরতে গিয়ে? যেহেতু তাদের অনেকগুলো প্রোটেকশন আছে, সুরক্ষা আছে। একটু হয়তো তাদের রাজনৈতিক সুরক্ষা আছে, কেউ মারছে, মারার পরে দেখা যাচ্ছে তাকে ধরলে সে হচ্ছে জামাত ইসলামের লোক বা বিএনপির লোক, তো অটোমেটিক্যালি তার একটা পলিটিক্যাল প্রোটেকশন আছে। বলা হচ্ছে যে উনি, আমি যদি আসলাম চৌধুরীর কথাই বলি, যে সে একটি ষড়যন্ত্র করতে গিয়ে ধরা পড়েছে, কিন্তু তার আজকে রাজনৈতিক সুরক্ষা এসেছে। যে সেরকম এই সুরক্ষাগুলো, এরপরে হচ্ছে অর্থনৈতিক সুরক্ষা, এরপরে আপনি মতাদর্শ তৈরি করেছেন। তো এতগুলো জিনিসের ভেতর দিয়ে আসলে উনি ক্রিমিনাল অ্যাসপেক্টটা খুঁজে বের করছেন। এটি করতে গিয়ে এই যে সময় ব্যয়িত যে বেশি হচ্ছে, সেটি একটা মূল কারণ। জি, আমি একটু এই বিষয়ে শিক্ষকের কাছে যাই, ওনার অ্যানালিসিসটা কি, যে আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? না, আমার কাছে যেটা খুব স্পষ্ট হলো মনে হয়, অনেক জায়গায় আমি বলেছি যে আসলে 45 বছর পরে বাংলাদেশে যে যুদ্ধাপরাধীদের যে বিচারের কাজটা শুরু হয়েছে, সেটাকে কেন্দ্র করেই কিন্তু এই যে রিভাইভালাইজেশন যেটা আমরা বলছি এই জঙ্গিবাদের, এটা কিন্তু নর্মালি যে একটা জায়গায় সারা বিশ্বের যে জঙ্গিবাদের যে আদর্শগত দিক থেকে যে উত্থান, সেটা কিন্তু পুলিশের পক্ষে কন্ট্রোল করা আমার কাছে মনে হয়নি যে খুব কঠিন ছিল। এবং এটাই কিন্তু আমরা ধারাবাহিকভাবে দেখেছি যে রিলেটিভলি 10-11 এই সময় কিন্তু একটা কন্ট্রোল সিচুয়েশনে ছিল। আপনি খেয়াল করে দেখবেন যে গণজাগরণ মঞ্চ যখন তৈরি হলো, তখন থেকে আস্তিক নাস্তিক আমার দেশ আলটিমেটলি এই যুদ্ধাপরাধকে কেন্দ্র করেই মানে এই পুরো জিনিসটা, এবং তার সাথে যুক্ত হয়েছে যেটা রশিদ ভাই বললেন যে রেজিম চেঞ্জ। সো এই অস্থির হওয়া, যে একটা রেজিমকে যে কোনো প্রক্রিয়ায় তাকে নামিয়ে দেওয়া, এবং যে শক্তিটা নামিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারা কোনো না কোনোভাবে যে জনগণকে সাথে নিয়ে মোবিলাইজ করে যে স্বাভাবিক যে পলিটিক্যাল অপরচুনিটি স্ট্রাকচার যার মধ্যে দিয়ে এই মুভমেন্টগুলো হয়, সেই জায়গায় যেহেতু ঐতিহাসিকভাবে তাদের দুর্বলতা আছে, তারা এটা কোনোভাবেই পারছে না। ফলে আপনি দেখবেন যে একটা আনহোলি অ্যালায়েন্স বা নেক্সাস তৈরি হয়েছে। এই নেক্সাসের কারণে আপনি দেখবেন যে ইউনাইটেড স্টেটসে যে আমরা যে লবিস নিয়োগ করা হয়েছে, সেই টবি ক্যাডম্যান বিএনপিরও লবিস, এবং জামাতে ইসলামের একই ব্যক্তি সেটা লবিস নিয়োগ হিসেবে নিয়োগ করছেন। তো কাজেই আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু পুরো জিনিসটার মধ্যে প্রথমত রাজনীতি অর্কেস্ট্রেটেড হয়েছে, অর্গানাইজড হয়েছে, এবং যেহেতু সেখানে প্রচুর টাকা পয়সা এখানে ইনভেস্টমেন্ট হয়েছে, সেই কারণে আপনি ইন জেনারেল আমাদের এখানে যে হুজি, জেএমবি যে শক্তিগুলোর উত্থান হয়েছিল, কিংবা আপনার এই যে আমরা যেটাকে বলছি যে হিজবুত তাহরির, এই সমস্ত জিনিস নিয়ন্ত্রণ করার মতো যথেষ্ট শক্তি কিন্তু পুলিশের ছিল। মানে রিলেটিভলি আপনি যদি পাকিস্তান ইন্ডিয়ার কথা বিচার করেন, আমরা থেকে কিন্তু তাদের মানে এই জিনিসগুলো আমি মনে করি হাইলাইট করা উচিত। আমরা মিরপুরে দেখেছি, আমরা চিটাগাংয়ে দেখেছি যে তারা সাঁড়াশি আক্রমণের মধ্যে, এবং মাঝে মাঝে এটা তারা করছে যে বিস্ফোরক দ্রব্য। এবং কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যখন পুরো মানে একটা এত বড় শক্তি, এবং যেখানে পলিটিক্যাল ফোর্সের পেছনে আছে, পলিটিক্যাল ফোর্স, এবং বিশেষ করে শুধু আমি জামাত ইসলামের কথা বলছি না, বিএনপি যেখানে যুক্ত। আপনি অতি সম্প্রতি যেই
আমরা আসলাম চৌধুরীর কেসটা দেখলাম, যে আপনি দেখেন এই ব্যক্তিকে কিন্তু আমরা কেউ চিনি না, কিন্তু আপনি দেখেন কত বড় রিওয়ার্ড তাকে দেওয়া হয়েছে, যে আপনি মানে যুগ্ম মহাসচিব তাকে করা হয়েছে। তো এই পলিটিক্সে কি এটা কি খুব ইজি ব্যাপার যে একজন মানুষকে আননেসেসারি একজন এরকম জায়গায় নিয়ে আসা? নিশ্চয়ই তার একটি, এবং সেই ইন্টারেস্টে কিন্তু আমরা জি একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, জি জি আপনার নাম বলে প্রশ্ন করুন। জি আপনার নাম বলে প্রশ্ন করুন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আমি ইয়াকুব আলী যশোর থেকে বলছিলাম। জি বলেন। জি, আমার প্রশ্ন হলো যে বাংলাদেশে কোথাও না কোথাও হত্যাকাণ্ড ঘটছে, যখনই কোনো হত্যাকাণ্ড ঘটে তখন এই জঙ্গিদের উপরে দায় স্থাপন হয়। এই সুযোগে যারা মূল হত্যাকারী এরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এই কারণে আমার মনে হয় বাংলাদেশে এই কিলিংটা আরো বেশি হয়। এখন এর থেকে বের হওয়ার উপায়টা কি আমি আপনাদের কাছে জানতে চাই। জি ধন্যবাদ আপনাকে। যেটা আমি বলছিলাম, আমি আসছি প্রশ্নের উত্তর আমি দেবো। আলটিমেটলি যেটা হয়েছে যে শেষ করার পর আমি ওনার কাছে এই বিষয়টা নিয়ে যাবো। যেই আমি যেটা বলছিলাম যে আদর্শগত দিক থেকে যেই গ্রুপগুলো এখানে রিভাইভ করেছিল সেগুলোকে কিন্তু রিলেটিভলি কন্ট্রোল করেছে বলেই আমার কাছে মনে হয়েছে। এখন এই জায়গাটায় কয়েকটা জিনিস আছে, যে ধরেন পাবলিক পারসেপশন, যেটা আমরা এটা বুঝি যে উনি যতই আমাদেরকে বলুক যে উনি হয়তো বিচার করছে, কিন্তু এই জায়গাটাকে আমি মনে করি যে আরেকটু সিরিয়াসলি আরেকটু চাচ্ছেন মানুষের মনে যে বিচার হচ্ছে এই ধারণাটা মানুষের মধ্যে এখনো মানে প্রবলভাবে প্রতিষ্ঠিত নয়। এটা যে কোনো ভাবেই হোক, এই ডিসকোর্সটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী হোক কিংবা আমাদের যে পলিটিক্যাল পার্টি আছে তারা কিন্তু তৈরি করতে পারছে না। মানে আমি মনে করছি এটাকে নেগেটিভলি না নিয়ে ওনাদের এগুলো পজিটিভলি নেওয়া উচিত, যে কিভাবে জনগণ এটাকে আরো একটু কনভিন্স হয়। ধরেন এই যে ইনফরমেশন গুলো দিয়েছেন উনি, এই ইনফরমেশন গুলো আমি মনে করি পুলিশের পক্ষ থেকে আরো আমি উনি তো এই কথাটা বললেন, ওনার পারসেপশন, পাবলিক পারসেপশনের কথা বলে আমি একটু বলে নিই। আর যে দর্শক যে বললেন জেএমবি, এর সাথে বলা হচ্ছে যে, এবং আইএস এর কথা দর্শক বললেন, আইএস নয় জেএমবি। মানে যখনই বলা হয় যে আইএস, মানে ওই যে সাইট ইন্টেলিজেন্স থেকে বলা হয় আইএস, আপনারা তখন সাথে সাথে বলছেন আইএস নয় জেএমবি। কিন্তু আমি যদি এইভাবে বলি যে জেএমবির সাথে কি আইএস এর যোগসূত্র থাকতে পারে না? যোগসূত্র যদি থাকে, থাকতেই পারে যোগসূত্র, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত হব যে সত্যটি আছে, এটা প্রতিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কেন বলবো? আমি কেন তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসে বলবো যে আইএস? আমি যখন পাবো অবশ্যই বলবো। আমরা বলছি যে এমবি আছে, আমরা বলছি হুদি আছে, আমরা বলছি আনসারুল্লাহ বাংলা টিম আছে। তো আইএস যদি থেকে থাকে তো সেই ক্ষেত্রে বলতে আমাদের তো কোনো দ্বিধা থাকার কথা নয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত তো এটাকে আমরা বলতে পারি না যে এখানে আইএস আছে। আর প্রশ্নকর্তা উনি বলেছেন যে মূল হত্যাকারীরা ধরা পড়ছে না। আমি যদি ক্যাটাগরিক্যালি বলি, একটা করে যদি বলি, এত সময় হয়তো পাওয়া যাবে না। আমি যদি বলি যে অনন্ত বিজয় হত্যার তার আসামি ধরা হয়েছে 4 জন, নীলাদ্রি চ্যাটার্জি সেটা ডিটেকশন হয়েছে 7 জন ধরা পড়েছে, ফকির রহমতুল্লাহ ক্ষেত্রে সিএস চার্জশিট দেওয়া হয়েছে 1 জন ধরা পড়েছে, কর্পোরেশনে ডাকাতি হয়েছে জেএমবির দ্বারা করা হয়েছে, সেখানে 3 জন ধরা পড়েছে, ডিটেক্টেড হয়েছে। তাবিলা সিদ্দার হত্যাকাণ্ডে সেখানে ডিটেক্টেড হয়েছে 5 জন ধরা পড়েছে। হুসিয়কনি হত্যাকাণ্ডে জেএমবি করেছে, ডিটেক্টেড হয়েছে 4 জন ধরা পড়েছে। লোক সরকারকে হত্যার চেষ্টা করা হয়েছে ঈশ্বরদীতে, সেখানে জেএমবি করেছে 5 জনকে ধরা হয়েছে। খিজির খানের হত্যাকাণ্ডে বাড্ডায় যেটা ঘটেছিল সেটা জেএমবি করেছে, সেখানে 6 জন ধরা পড়েছে। আমি কিন্তু 37টি ঘটনার একেবারে ক্রমানুসারে বলে যেতে থাকবো। এখন পারসেপশন যেটা ডেভেলপ হয়েছে, এখানে যারা মিডিয়াতে এসে কথা বলেন, আমি অনেকেরই কথা শুনেছি এবং এমনই ভাবে কখনো কখনো মর্মাহত হয়েছে যে একজন দায়িত্বশীল ব্যক্তি যদি বলেন যে কোনো ঘটনারই কোনো সুরাহা হয় নাই, কোনো হত্যাকাণ্ডের বিচার হয় নাই। আর হত্যাকাণ্ডের বিচার হয়নি তো বাংলা ভাই কোথায় গিয়েছে? বাংলা ভাই তো এই দেশেরই প্রচলিত আইনের ব্যবস্থার আওতার মধ্যেই তাকে ফাঁসি কাস্টে ঝুলতে হয়েছে। এবং আরো 50 জন, এই যে তথ্যগুলো এগুলো সংগ্রহ করেন না কেন? শুধু বলেন কোনো কিছু হয়নি, কোনো কিছুই পারে নাই। এই সমস্ত সন্ত্রাসীদের, টেরোরিস্টদের, এই জঙ্গি যারা আছে তাদের প্রত্যেকের পিছনে ধাপন করেছে। আমাদের মিডিয়াতেই কিন্তু আমরা দেখিয়েছি বাংলা ভাইয়ের সাথে যারা মিটিং করেছে তারা 3 জন, মিনিমাম 3 জন আওয়ামী লীগ থেকে নমিনেশন পেয়েছে। আচ্ছা, তো এগুলো কিন্তু মিডিয়াই দেখাচ্ছে, সেটা মানে বাংলা ভাইয়ের সাথেই তারা ছিল।
তো বাংলা ভাইকেই হয়তো ফাঁসিতে ঝুলানো হয়েছে। বাংলা ভাই তো একা চলেনি, আমরা মোটর সাইকেলে মিছিল দেখেছি, লাঠি নিয়ে, হকি স্টিক নিয়ে। তো সেই লোকগুলো কোথায়? সেই লোকগুলোই তো এই লোকগুলো, সেই লোকগুলো কিছু কিছু তো আবার পলিটিক্যালি নমিনেশন রাজনৈতিক প্রেক্ষাপটে এই দিকটায় আমি বলতে চাই না কোনো কিছু। তো আশঙ্কা ছাড়তে যায় কিনা, আমি বলবো যে ব্যতিক্রমী দু একটি ঘটনা যেন উদাহরণ না হয়, যেগুলো মূল স্রোতের সাথে আছে, যেভাবে আমাদের তাদেরকে পশ্চাৎধাবন করছি, যেভাবে তাদেরকে গ্রেপ্তার করছি, আইনের আওতায় নিয়ে আসছি, ফাঁসি হচ্ছে, বিচার হচ্ছে, সেগুলোকে যেন পাশাপাশি ভাবে বলি। আমার শুধু একটাই অনুরোধ যে তথ্যগুলো যেন এক পেশে ভাবে প্রকাশ না করা হয়, যে অ্যাচিভমেন্ট গুলো আছে সেগুলো যেন তথ্য জেনে প্রকাশ করা হয়। এই অ্যাচিভমেন্ট আছে, আর পশ্চাৎধাবনের যে বিষয়টা যেটা হচ্ছে দৌড়ের উপরে রাখা, আসলে যেটা বললেন পাবলিক পারসেপশন, সেটা এখনো প্রতিষ্ঠিত হয়নি যে হ্যাঁ দৌড়ের উপরে আছে। আপনি কি বলবেন? দৌড়ের উপরে যতটা রাখা দরকার বা করা যাবে আমার মনে হয় তার চেয়ে কম আছে, এটা হলো আমাদের ধারণাতে। যে জিনিসটা আমরা দেখেছিলাম যে 2005-এর পরে যত পরিমাণ দৌড়ের উপরে তারা ছিল, এই মুহূর্তে তারা তত পরিমাণ দৌড়ের মতো তাদের রাখা যাচ্ছে না। এর পেছনে কতগুলো কারণ আছে সেটা বলছি। যখন জেএমবির বিরুদ্ধে যখন পুলিশ র্যাব খুব কঠোর অ্যাকশন নেয়, আপনার মনে আছে 2014 সালে আমাদের মানবাধিকার সংগঠনগুলো এখানে খুব অ্যাক্টিভ হয়ে উঠলো, হয়ে তারা র্যাবের উপরে এত বেশি স্টিগমা দিল, এত বেশি কালার দিল যে বিদেশি কিছু সংস্থা, হিউম্যান রাইট ওয়াচ, বাংলাদেশ সরকারের কাছে দাবি পেশ করলো র্যাবকে বিলুপ্ত করে দাও। তো তখন আমরা একটা রাউন্ড টেবিল করে জনমানুষের ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করেছিলাম, যেখানে আমরা কনসাইজ ওপিনিয়ন যেটা পেয়েছিলাম, কনক্লুশন সেটি হলো যে একটি স্ট্যান্ডিং বাহিনীকে তৈরি করতে অনেক সময় লাগে, এটিকে বিলুপ্ত করা যাবে না, যদি কোনো ঘাটতি থাকে সেখানে সংস্কার করতে হবে। তো সেখান থেকে যে আপনার যেটা চাপ, আপনি এটা বলছেন যে দৌড়ের উপর রাখতে গেলে তখন ওই নেগেটিভিটিটা আসবে। এখন মখলেস ভাই ওই নেগেটিভিটিকে অ্যাকসেপ্ট করবে কিনা সেটি হচ্ছে তাদের ডিসিশন, তো সেটি আসবে। তো এখানে একটি কৌশলী খেলা আছে যেটা ব্যালেন্স ক্রিয়েট করছে, বাট যতটুকু দৌড়ের উপরে রাখা আছে তার থেকে আরো বেশি দৌড়ের উপরে রাখা সম্ভব এই ফোর্স দিয়ে, সেটা আমি মনে করি। সেটুকু রাখলে যে এই যে তারা যে সুযোগটা পাচ্ছে মাঝে মাঝে নিরীহ মানুষদেরকে যে হত্যা করছে, এই মানুষের হত্যা তো কেউ চাচ্ছে না, আর এটি একটা ভয় ছড়িয়ে দিচ্ছে জনমানুষে। কে যে পরে তার চাপাতির নিচে তখন কেউ নিশ্চিত না, সেখান থেকে এই ভীতিটার সঞ্চালন হচ্ছে। এখানে আরেকটি আছে যে আমরা এখানে একটি ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের কথা বলেছিলাম, যে আমাদের যেটা ইউজুয়াল সিস্টেম আছে, এটা তো সে 1800 কত সালের জন্য ভুলে গেছি। তো সেই সিস্টেমটা স্পিড আপ করার অনেকগুলো প্রচেষ্টা নেওয়া হয়েছে, খুব বেশি ভাবে আমরা অ্যামেন্ডমেন্ট করা সম্ভব হয়নি। তবে নতুন যে আইনগুলো হয়েছে এবং নতুন যে ক্ষমতা আছে, এটির প্রয়োগ আমরা দেখতে চেয়েছিলাম। আমরা চেয়েছি যেটি অ্যান্টি টেরোরিস্ট অ্যাক্ট যেটি হয়েছে বাংলাদেশে, সেই অ্যাক্টে এগুলোর হবে, বিচার হবে। এখানে শুধু টেরোরিজম রিলেটেড কেসগুলোকে আমরা ইচ্ছা করলে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে পারতাম, মানে আইন এটা কাভার করে। তো সেখানে যদি এটির ভিতরে দ্রুত বিচারের জন্য, তাহলে ওখানে ফেললে ওই যারা 50টা ফাঁসি লোয়ার কোর্টে হয়েছে এখনো বসে আছে, কয়েক বছর বসে থাকবে গণ্ডগোল, সেখান থেকে হয়তো বেরিয়ে আসতে পারলে ওই যে সাধারণ মানুষ যখন প্রশ্ন করছেন যে বিচার হয়নি, দৃশ্যমান, তখন ওই বিচারটাকে আমরা দৃশ্যমান করতে পারতাম। এটি অনেক বেশি। আরেকটা জিনিস হচ্ছে, দেখেন, মানে এটা একটা আইরনি অফ ফেটের মতো মাঝে মাঝে মনে হয়। এখানে উনি বললেন যে যখনই অ্যাকশনে যাওয়া হয় তখনই আবার ওটার মধ্যে আবার নেগেটিভ বিষয়টা চলে আসে, কিন্তু আসবে, কিন্তু আপনি আবার দুটোকে এক করে দেখাও যাবে না। আমি মানে কত বিষয় আছে। আবার সম্প্রতি আদালত তো একটা মন্তব্য আমরা দেখি একটা ইয়ের উপরে, যে পুলিশকে সাদা পোশাকে অ্যারেস্ট করাটাও একটা 54 ধারায় গ্রেপ্তার এবং অ্যারেস্ট করাটা, তো পুলিশ অ্যাকশন করতে গেলেই তো তখন ওই প্রশ্নের মুখে পড়বে যে সাদা পোশাকে কেন পুলিশ ড্রেস করে, যে জঙ্গিবাদী পুলিশ ড্রেস করে জঙ্গিবাদী জেলায় হামলা অভিযান চালাবে, চিন্তা করেন যে এই যে আমাদের যুদ্ধাপরাধের বিচার হচ্ছে, কোন জায়গা থেকে আপনি বাধা পাচ্ছেন? আপনি হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে, জাতিসংঘ থেকে শুরু করে, জন কেরি ফোন করেছে, সবাইকে বাধা দিচ্ছে, আমরা তো থেমে আছি। তো আলটিমেটলি আপনি যদি একটা বৃহত্তর স্বার্থে ভালো কাজের জন্য করেন, আপনি কাউন্টার টেরোরিজমের ধারণাটা কি?
আপনি সেটা অ্যাপ্লাই করেন। আপনি যেহেতু কাউন্টার টেরোরিজম ইউনিট একটা তৈরি করেছেন, আপনাকে সেই জায়গায় যেতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। আমার কথা হচ্ছে যে কথাটা রশিদ ভাই বলেছেন, আমি মনে করি যে কত বিচার এই যে টেরোরিজমের আন্ডারে এনে মানে পাবলিক পারসেপশনটা কিন্তু তখন ভালো হবে। আমরা একভাবে দেখছি, কারণ এখানে অনেকগুলো বিষয় আছে যে হিউম্যান রাইটসের কথা বলছে। এখানে ধরেন আমরা যখন এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর বিষয় আসে, যখন কিছু মানুষকে আমরা দেখছি উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সাদা বসে তাকে পাওয়া যাচ্ছে না, এগুলো তো হয়েছে। আমরা এগুলো সবকিছু একদম মানে এটা হয়নি বললে তো এটা হবে না। এটা কোনো হয়তো বৃহত্তর স্বার্থে হয়তো করা হয়েছে, কিন্তু তার মধ্যে হয়তো 2-4টি ভুলভ্রান্তি হয়েছে। আচ্ছা, এই জায়গাটা নেন, যখন পুলিশকে মেরে ফেললো তখন তো হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো কোনো রেসপন্ড করলো না। এই যে লোকটা মারা গেল এখন রেসপন্ড করছে না, কিন্তু যখন একটা সন্ত্রাসী মারা যাচ্ছে তখন রেসপন্সটা আমার মনে হয় প্রয়োজনের তুলনায় বেশি করছে। আরেকটি বড় বিষয় যেটা হয়তো মোখলেস ভাই বলতেও পারছেন না, আমি মনে করি এই জিনিসগুলো অ্যাড্রেস করতে হবে। দেখেন, আওয়ামী লীগ এত বড় একটা দল, এত বড় তার রুট, সে একটা এত বড় মিশনে নিয়ে নেমেছে, সুতরাং তার কিন্তু পিপলসকে মোবিলাইজ করা। আপনি মাঠে বিরোধী দলে থাকলে আপনি বিরাট মুভমেন্ট করবেন। আর আপনি খেয়াল আছেন নিশ্চয়ই, আমি এই জন্য বলছি কনফিডেন্স নিয়ে যে আমরা কিন্তু এই সময় যে সময় একেবারে রাত 12টা 1টার সময় আমরা কিন্তু টক শো করেছি, কিন্তু আমরা কিন্তু এরকম দেখেছি যে যেভাবে তাণ্ডব হয়েছে সারা বাংলাদেশে, পুলিশকে কিন্তু তাদেরকে মানে কষ্ট করে এই জিনিস ঝুঁকি নিয়ে আলটিমেটলি পলিটিক্যাল জায়গাটা যদি আপনি একেবারে ভ্যাকুয়াম রেখে এটাকে উদ্ধার করতে চান তাহলে কিন্তু হবে না। আলটিমেটলি আমি মনে করি মুক্তিযুদ্ধের চেতনা যদি হয় আপনি বলেন, এবং যে অসাম্প্রদায়িক বিষয় যদি হয়, তাহলে কিন্তু সরকারি দলের যে বিশাল বাহিনী আছে তাদের কিন্তু এটাকে একটা মানে পলিটিক্যালি মোকাবেলা করার মতো এক ধরনের রেজিস্ট্যান্সও তৈরি করতে হবে, যেটা দেখে কিন্তু মানুষ হয়তো মনে করবে যে এখন এখানে তো ধরেন আমাদের যেটা রশিদ ভাই প্রথমেই বলেছেন, এখানে তো একটা সমস্যা হয়েই আছে যে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবসা করা, যে এটাকে ব্যবহার করে আপনি পুরোপুরি সাম্প্রদায়িক রাজনীতি করা, পুরোপুরি রাইটস পলিটিক্স করা, এরকম অংশ আমরা দেখছি। কিন্তু আলটিমেটলি আমি মনে করি এটা তো একদিনের খেলা না। সেই কারণে পুলিশ যেটা করছে তার যেই মানে আমি বলবো যে রিসোর্স আছে, সেই রিসোর্সের মধ্য থেকে সে কিন্তু মডার্নাইজ করার চেষ্টা করছে। এবং আমি যেটা বলেছি, সবসময় বলি যে আমরা প্র্যাগমেটিকলি আমাদেরকে বলতে হবে। আমি কখনো বলি না যে পুলিশ অনেক ভালো কাজ করে ফেলেছে, যে সবগুলো হত্যার বিচার, এটাও কিন্তু আমি একমত না। এই কারণে একমত না, আমি মনে করি যে যেমন কয়েকদিন আমি আগে শুনেছি, খেয়াল করে দেখবেন যে আমাদের হঠাৎ করে একজন পুলিশ অফিসার বলে বসলেন যে আমাদের এই হত্যাকে এরা পালিয়ে গেছে। এটা যখন আপনি বলেন তখন পাবলিক পারসেপশনটা কি হয়? অর্থাৎ আমি বলছি না যে উনি ভুল করেছেন বা উনি ভুল বলেছেন, আমি বলছি যে এই যে কোঅর্ডিনেশন নিয়ে, ফোকাস নিয়ে বা একটু সিরিয়াসলি জিনিসটাকে যদি কোঅর্ডিনেশনের কথাটা আসছে, আপনি এই বিষয়ে কি বলবেন? না, কোঅর্ডিনেশন অল্প সময় আছে, কোঅর্ডিনেশন তো অবশ্যই দরকার। আমাদের যে গোপন তথ্যগুলো আছে সেগুলোর তো কোঅর্ডিনেশন দরকার। আমাদের সিভিল সোসাইটি যেখানে আছে সেখানে তাদের মতাদর্শের জায়গাটায় আমাদের কোঅর্ডিনেশনের দরকার। আমাদের জনসমর্থনটা খুবই জরুরি প্রয়োজন। এই ক্ষেত্রে পুলিশিং তখনই আজকে ওনাদের একটা সেমিনারে এই বিষয়টি আলোচনা হয়েছে। আমরা এই আলোচনাগুলো ইতিবাচকভাবে নিচ্ছি। আমরা আমাদেরকে যখন সমালোচনার মুখে আমরা যখন পড়ি তখন সমালোচনাগুলো আমরা শুনে থাকি। আমাদের সেখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছুই আছে। সমালোচনাকে আমরা ভয় পাচ্ছি না, কিন্তু এই যে কোঅর্ডিনেশনের কথাটা, এই কোঅর্ডিনেশনের জায়গাটা অনেক সময় আমাদের ঘাটতি থেকে যাচ্ছে। যে পিপলস মোবিলাইজেশনের মধ্যে যদি আমরা থাকতাম, একটা পুলিশিংটা তখনই সাকসেসফুল হয়, তখনই সফল হয় যখন জনসমর্থনটা খুব বেশি পরিমাণে থাকে। মানে জনসমর্থন ছাড়া, জনগণের অনুমোদন ছাড়া আমি সবসময় বলি যে পুলিশিং করা যায়। মোবিলাইজেশনের ব্যাপারে আমাদের একটা কিছুটা হয়তো ঘাটতি আছে, যেটা আমরা এখানে সবাই বলছেন। আপনি শেষ কথাটা বলুন। পলিটিক্যাল মোবিলাইজেশন আর পুলিশ মোবিলাইজেশন, পাবলিক সার্টেনলি। এখানে হচ্ছে যে আমরা দেখতেছি মতাদর্শের লড়াই, তো এটা আলটিমেটলি এন্ড স্টেট হলো আদর্শের লড়াই আদর্শ দিয়ে করতে হবে। তো সেই জায়গাটা থেকে যদি সরে যদি সমাধানটা শুধু পুলিশের ঘাড়ে চাপিয়ে দিতে থাকেন, জনগণকে সাথে না নিতে পারেন, জনগণ ওই যে বলে আদর্শভাবে জনগণ পুলিশের পিছনে দাঁড়াতে হবে, তাহলে তখন তাদের যে মনোবল বললেন পলিটিক্যাল বড় একটা পলিটিক্যাল, আমরা তো এখানে বলছি যে তাদের এখানে আমরা তো তিনটে আমি বললাম চক্র এখানে সমৃদ্ধ, এখানে সম্পৃক্ত। তো তারা তো এটা করবে না, তারা তো হচ্ছে চাচ্ছে এই যে আজকে যে হত্যা করছে, আপনি যেটা বললেন সে 45 তো দাঁড়ালে তো একটা বিশাল দাঁড়ানো হয়, বিশাল দাঁড়ানো প্রয়োজন। সেক্ষেত্রে আমি এই টেরোরিজম সিচুয়েশনকে শুধু একটি তো আদর্শিক দিক দিয়ে দেখবো, আরেকটা হচ্ছে আমাদের
মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে লিখতে হবে। বাংলাদেশের আমি ওই দিন খুব ভালো লেগেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফরেন স্টেট ডিপার্টমেন্ট স্টেটমেন্ট যে বাংলাদেশ হচ্ছে অসাম্প্রদায়িক এবং বহু মতাবলম্বীদের দেশ। এই সম্প্রীতিটাকে আপনাকে আরো বড় করতে এবং কাজে লাগাতে হবে, এবং আমরা আশা করি এই কাজে লাগিয়ে আজকে আমাদের ইন্টারভিউতে বলেছেন পুলিশের আইজি যে একসময় সবাইকে এই আইনের আওতায় নিয়ে আসা যাবে যারা আজকে এই জঙ্গিবাদী করছে। উনি আশাবাদ ব্যক্ত করেছেন, আমরা ওনার এই আশাবাদের সাথেই থাকতে চাই। আমরা অপেক্ষায় থাকলাম যে সবাইকে আইনের আওতায় নিয়ে আসা যাবে, এই আশা করে আমরা আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের তিনজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি। পলিমাটির দেশ আমাদের বাংলাদেশ, মমতাময় মানুষ, স্নেহময় প্রকৃতি। কিন্তু অনেক সময় বৈরী প্রকৃতি আঘাত হানে আমাদের নির্মাণে। ঘূর্ণিঝড়, ভূমিকম্পে আমরা হই ভীত, স্থাপনা হয় অরক্ষিত। তাই প্রয়োজন সুদৃঢ় ভিত্তি, চাই কার্যকর নির্মাণ সামগ্রী, চাই একটি শক্তিশালী স্টিল বার। শীতলপুর স্টিলের SASM আলট্রা স্ট্রং 500 TMT বার সবচাইতে শক্তিশালী এবং নিরাপদ স্টিল বার। এর হাই ডাক্টিলিটি আর ম্যাক্সিমাম বেন্ডাবিলিটি, উচ্চ তাপ ও ভূমিকম্প সহনশীলতা যে কোনো দুর্যোগে নির্মাণকে রাখে সুরক্ষিত। আর এর অনন্য প্রপার্টি ব্যালেন্স এবং ওয়েল্ডেবিলিটি তৈরি করে সূক্ষ্ম আর মজবুত কাঠামো। SASM আলট্রা স্ট্রং 500 TMT বার, নিরাপদ স্থাপনা, সুদৃঢ় কাঠামো। বাংলাদেশের যত নারীরা আজকে লিখতে শিখেছেন, যত নারীরা পড়তে শিখেছেন, ঘরে বসে রান্না শিখেছেন, সেলাই শিখেছেন, নিজের অধিকার সম্পর্কে জেনেছেন, সেই নূরজাহান বেগমকে আজকে আমরা হারিয়েছি। এই সুন্দর বাংলাদেশে নারীরাই সবচেয়ে বেশি অবদান রাখতে পারে। নারীদের এই সেবার পথে আর মাথা আসবে না, মাথাগুলো চলে যাবে। প্রায় 30 বছর আগে গাছ লাগানো, এসব গাছে এখন কাটা হচ্ছে। রিকোয়েস্ট করেছিলাম গাছটা না কেটে ড্রেনটা করা যায় কিনা, তো ওনারা বললেন যে না, গাছ কাটাই করবে। ড্রেন অ্যালাইনমেন্টের মধ্যে কোনো গাছ কাটা যাবে না। একটি গাছের বিপরীতে উনি 7টি করে গাছ লাগাবেন। গাছ কাটা 1000 টাকা পাই, এইটাই শেষ। যারা এই রাস্তার কাজ করে ওরা এই গাছগুলো বিক্রি করতে হচ্ছে। আমি মনে করেন 5টা গাছ কিনছি ফার্নিচার বানানোর জন্য। এটা কোনো স্বার্থান্বেষী মহল গাছটা কেটে অর্থটা তারা আত্মসাৎ করার জন্য এই কাজটা করতেছে। সৌন্দর্য হানি তো হচ্ছে, প্লাস পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে। স্ট্রবেরি গাছগুলো লাগানো হয়েছে মোটামুটি 3 মাস হবে। প্যাকেটিং হচ্ছে, বিকেলবেলা পিকআপ আসবে, তো পিকআপে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হবে। এইবার বিঘা প্রতি খরচ 1.5 লাখ টাকা হয়েছে চারার কারণে, চারার দাম বেশি ছিল। 2-3 দিন পর শেষ বেলায় খরচ বেশি, আমাদের লস হচ্ছে আর কি। পরবর্তী থেকে ধরেন যে চাষাবাদ এই এলাকায় আর না হতে পারে। ফার্স্টে একটু দাম যাওয়ার পরে এখন আর দাম কম, এমন না ফসল করবে এই স্ট্রবেরি করবে।
আমি কঠিন, আমি কোমল, ঢেউয়ে দুললে আমি ঢেউ, স্রোতে ভাসলেই আমি স্রোত, ইচ্ছে মতন ভাসি, আমাকে আমি ভালোবাসি। প্রতিদিন মেরিল মিল্ক সোপ বারের সাথে নিন এক নতুন এক্সপেরিয়েন্স। ত্বকে দুধের পুষ্টি দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। মেরিল মিল্ক সোপ বার, ফ্রেশ মানে সুন্দর। No matter what, protect your walls with Royale. It comes with Teflon Surface Protector. 31 মধ্যে রবি সিমের বায়োমেট্রিক রেজিস্ট্রেশনকারী একজন ভাগ্যবান বিজয়ী পাবেন 10 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও প্রতিদিন একজন রেজিস্ট্রেশনকারী পাবেন 1 লক্ষ টাকা এবং প্রতি ঘন্টায় একজন রেজিস্ট্রেশনকারী পাবেন 10,000 টাকা। এখনই বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করুন আর জিতে নিন আপনার পুরস্কার। রবি। নো মোর কনফিউশন। ছোটদের জন্য মামা মাসালা নুডলস স্বাদে, আর বড়দের জন্য মামা হট অ্যান্ড স্পাইসি নুডলস ও স্বাদে। 27 মে 2016 মধ্যে সিম রি-রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন 200 টাকার টক টাইম একদম ফ্রি। আজই আপনার গ্রামীণ ফোন সিম রি-রেজিস্ট্রেশন করুন। সুগার ফ্রি আখের রস তোলা পারবে ঝাঁজ ছাড়া হয় কি সরিষার তেল। ঝাঁজ ছাড়া আবার সরিষার তেল হয় নাকি? সেটাই না অন্য কিছু হতে পারে, সরিষার তেল না। সরিষার তেল মানে ঘানিতে ভাঙা দেশি সরিষার আসল ঝাঁজ, আর ঝাঁজ মানে তীর খাঁটি সরিষার তেল। আধুনিকতার নামে সবকিছু হারিয়ে ফেলা ঠিক না। তীর সরিষার তেল, দেশি ঝাঁজ, দেশি স্বাদ। রবি দিচ্ছে সিম্ফনি স্মার্টফোনে 1000 টাকা সমমূল্যের রবি ইন্টারনেট এবং টক টাইম বোনাস। এর চেয়ে কম মূল্যের স্মার্টফোন বান্ডেল অসম্ভব। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। No matter what, protect your walls with Royale. It comes with Teflon Surface Protector. পুরুষদের কড়া ত্বকের জন্য বিশেষভাবে তৈরি নতুন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, যা দেয় বেশি স্কিন ময়েশ্চারাইজেশন, বেশি ডার্ক স্পট রিডাকশন, বেশি সান প্রোটেকশন, বেশি সোয়েট কন্ট্রোল, আরো বেশি ফেয়ারনেস। বিশ্বের 1 নম্বর ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, কারণ পুরুষদের চাই বেশি। এমন মিষ্টি রোদের পরশে আমার দিনের শুরু। পছন্দটা আমাকেই করতে হয়। সবাই বলে আমি অপরূপা। ফটোশুটের আগে ফটোশুট। বেক্সি পপলিন, বেক্সি অয়েল, বেক্সি প্রিন্ট, বেক্সি আদি, বেক্সি কটন জর্জেট। বাতাসে রঙের খেলা। লুঙ্গি, বেক্সি ফেব্রিক্স। বেক্সি ফেব্রিক্স, ফেব্রিক্স অফ বাংলাদেশ। 27 মে 2016 মধ্যে সিম রি-রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন 200 টাকার টক টাইম একদম ফ্রি। আজই আপনার গ্রামীণ ফোন সিম রি-রেজিস্ট্রেশন করুন। আপনার প্রতিদিনের জীবনকে সহজ করতে সিঙ্গার দিচ্ছে বিশ্বসেরা ব্র্যান্ডের ওয়াশিং মেশিন। ইন্টারেস্ট ছাড়াই 6 মাসে মূল্য পরিশোধ, ন্যূনতম 15% ডাউন পেমেন্ট, মাত্র 6,990 টাকা থেকে শুরু। No matter what, protect your walls with Royale. It comes with Teflon Surface Protector.
ভালো আপনার ঘরের সবাইকে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত রাখে ভিশন আয়রন এর স্প্রে অ্যান্ড স্টিম বাটন এবং সিরামিক কোটিং সোল প্লেট কাপড়ের কোনো ক্ষতি না করেই আপনাকে রাখে রেডি। ভিশন আয়রন, আপনি এবার রেডি। 31 মে 2016 এর পর সকল অনিবন্ধিত মোবাইল সংযোগ সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ হয়ে যাবে। আজই আপনার গ্রামীণফোন সংযোগটি রি-রেজিস্ট্রেশন করুন। বাংলালিংক নিয়ে এলো সিম রিভেরিফিকেশনে কোটি টাকারও বেশি উপহার। 31 মে 2016 মধ্যে বাংলালিংক সিম বায়োমেট্রিক রিভেরিফিকেশন করলেই সবার জন্য থাকছে উপহার এবং নগদ 10 লক্ষ টাকা জিতে নেওয়ার সুযোগ। অফারটি পেতে রিভেরিফিকেশন করে আর লিখে SMS করো 2020 নাম্বারে। এবার নতুন কিছু করো, বাংলালিংক। Express your love in 3 different flavors. আপনার জীবনকে আরো আনন্দময় করতে সিঙ্গার দিচ্ছে বিশ্বসেরা ব্র্যান্ডের LED টিভি। পাচ্ছেন 30,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট, 6 মাস পর্যন্ত 0% ইন্টারেস্ট আর 2 বছরের প্যানেল ওয়ারেন্টি। 31 মে 2016 পর সকল অনিবন্ধিত মোবাইল সংযোগ সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ হয়ে যাবে। আজই আপনার গ্রামীণফোন সংযোগটি রি-রেজিস্ট্রেশন করুন এবং প্রতি 20 মিনিটে জিতে নিন একটি স্মার্টফোন। চলো বহুদূর, গ্রামীণফোন। ঢেউয়ে দুললেই আমি ঢেউ, স্রোতে ভাসলেই প্রতিদিন মেরিল মিল্ক সোপ বারের সাথে নিন এক নতুন এক্সপেরিয়েন্স। ত্বকে দুধের পুষ্টি দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। মেরিল মিল্ক সোপ বার, ফ্রেশ মানেই সুন্দর। 27 মে 2016 এর মধ্যে সিম রি-রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন 200 টাকা টক টাইম একদম ফ্রি। আজই আপনার গ্রামীণফোন সিম রি-রেজিস্ট্রেশন করুন। Express your love in 3 different flavors. আমি আর আগের মতো লাইট আপে হাতের মুঠোয় আছে এখন স্মার্ট হ্যান্ডসেট। লাইফকে ডিজিটাল করতে নিয়ে নাও বাংলালিংক মাইক্রোম্যাক্স Q327 স্মার্টফোন মাত্র 3,499 টাকায়। সাথে থাকছে 2,000 টাকার বাংলালিংক বান্ডেল, যাতে আছে 3GB ইন্টারনেট সহ আরো অনেক কিছু। এবার নতুন কিছু করো, বাংলালিংক। আপনার ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য ব্যবহার করুন ফ্রান্সের তৈরি বিশ্বখ্যাত বিগ বডি রেজার। এতে আছে পলিস্টাইরিন কম সিস্টেম ও স্টেনলেস স্টিল ব্লেড, যা আপনার শরীরের স্পর্শকাতর অংশের অপ্রয়োজনীয় লোমকে নিখুঁত ও নিরাপদভাবে পরিষ্কার করে আপনাকে রাখে পরিচ্ছন্ন ও পবিত্র। বিগ বডি, পরিচ্ছন্ন শরীর, পবিত্র মন। গলায় ক্যান্সার, এখন আমি এইটা দ্বারা কথা বলতে পারি না। আপনি যদি মনে করেন পান করলে আপনার ক্যান্সার হবে না, সিগারেট খাওয়া তাহলে আরেকবার ভাবেন। এখন সব ধরনের তামাক পণ্যের প্যাকেটে সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তা রয়েছে। দেখুন, বিশ্বাস করুন। 31 মে 2016 পর সকল অনিবন্ধিত মোবাইল সংযোগ সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ হয়ে যাবে। আজই আপনার গ্রামীণফোন সংযোগটি রি-রেজিস্ট্রেশন করুন এবং প্রতি 20 মিনিটে জিতে নিন একটি স্মার্টফোন। চলো বহুদূর, গ্রামীণফোন। কেউ যতই না হোক কঠোর আর শক্তিশালী, ধুলোর সাথে চেহারা লড়াই করতে পারে না। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের অ্যাক্টিভ হেয়ার পেপটাইড ত্বকে জমে থাকা ধুলো, তেল আর ঘামে ভেজা ভাব দূর করে। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ইনস্ট্যান্ট ফেয়ারনেস ফেস ওয়াশ। 31 মের মধ্যে রবি সিমের বায়োমেট্রিক রেজিস্ট্রেশনকারী একজন ভাগ্যবান বিজয়ী পাবেন 10 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও প্রতিদিন একজন রেজিস্ট্রেশনকারী পাবেন 1 লক্ষ টাকা এবং প্রতি ঘন্টায় একজন রেজিস্ট্রেশনকারী পাবেন 10,000 টাকা। এখন বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করুন আর জিতে নিন আপনার পুরস্কার। রবি,
স্যার আসবো আর স্কুলে যাবো না প্রতিদিন এই যে বাবা তোমাদের জন্য দুরন্ত বাইসাইকেল। আমাদের সাইকেল সাইকেল এখন বিলাসিতা নয়, প্রয়োজন। তাই আজই নিয়ে আসুন দুরন্ত বাইসাইকেল। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। রং মানে জীবনের উচ্ছ্বাস, রং মানে স্মৃতির আকাশ। জীবনের সেই রঙগুলো রবি এক পেন্টের ম্যাজিক্যাল টাচে বছরের পর বছর ঘিরে থাকে আপনাকে। রবি এক রাঙাও জীবন ইচ্ছে মতন। সুস্বাস্থ্যের জন্য খাবার সঠিক ও নিরাপদ পাত্রে রাখা খুবই প্রয়োজন। ফ্রিজে খাবার রাখা, ওভেনে খাবার গরম করা সবকিছুতেই প্রয়োজন স্বাস্থ্যসম্মত কন্টেইনার। বেঙ্গল ফ্রেশ অ্যান্ড সেফ 100% ফুড গ্রেডেড, নানান রং, সাইজ ও ডিজাইন। বেঙ্গল ফ্রেশ অ্যান্ড সেফ, খাবারের বডিগার্ড। বেঙ্গল, আস্থার শতভাগ। আপনার জীবনকে আরো আনন্দময় করতে সিঙ্গার দিচ্ছে বিশ্বসেরা ব্র্যান্ডের এলইডি টিভি। পাচ্ছেন 30,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট, 6 মাস পর্যন্ত 0% ইন্টারেস্ট আর 2 বছরের প্যানেল ওয়ারেন্টি। ওদেরকে নিজেদের পোশাক নাই। প্রিয় ভাইরা, নিজের দেশের নিজের পোশাক পরে এগিয়ে চলুন জোরসে। আমার হচ্ছে লুঙ্গি, রপ্তানিতে শীর্ষে বিশ্বমানের লুঙ্গি। মা রোজ বলতো রান্না শিখ তা না, দিন রাত ফেসবুক। খাওয়া যাবে তো? ভাবছেন এই হবে? একদম না। রান্না নামানোর 3 মিনিট আগে প্রাণ স্বাদের মশলা দিয়ে দিন, ব্যাস স্বাদ নিয়ে চিন্তাই নেই। তুমি আমার 43 বছর ধরে বাংলার জীবন জুড়ে নিত্যদিনের সঙ্গী অনুসন্ধান লুঙ্গি। বাংলালিংক নিয়ে এলো সিম রিভেরিফিকেশনে কোটি টাকারও বেশি উপহার। 31 মে 2016 মধ্যে বাংলালিংক সিম বায়োমেট্রিক রিভেরিফিকেশন করলেই সবার জন্য থাকছে উপহার এবং নগদ 10 লক্ষ টাকা জিতে নেওয়ার সুযোগ। অফারটি পেতে রিভেরিফিকেশন করে আর লিখে SMS করো 2020 নাম্বারে। এবার নতুন কিছু করো, বাংলালিংক। ঢেউয়ে দুললেই আমি ঢেউ, স্রোতে ভাসলেই প্রতিদিন মেরিল মিল্ক সোপ বারের সাথে নিন এক নতুন এক্সপেরিয়েন্স। ত্বকে দুধের পুষ্টি দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। মেরিল মিল্ক সোপ বার, ফ্রেশ মানেই সুন্দর। 27 মে 2016 এর মধ্যে সিম রি-রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন 200 টাকার টক টাইম একদম ফ্রি। আজই আপনার গ্রামীণ ফোন সিম রি-রেজিস্ট্রেশন করুন। Express your love in 3 different flavors. 31 মে 2016 এর পর সকল অনিবন্ধিত মোবাইল সংযোগ সরকারের নির্দেশনা অনুযায়ী বন্ধ হয়ে যাবে। আজই আপনার গ্রামীণ ফোন সংযোগটি রি-রেজিস্ট্রেশন করুন। অনেক সহ্য করেছি। তাই বলে তুমি যাকে তাকে বলে বেড়াবে? 100 বার বলবো। এটা আমাদের বেডরুমের ব্যাপার। শুধু বলবোই না, এবার সবাইকে দেখিয়ে দেব। এক এক জায়গা থেকে কেনা এক এক ফার্নিচার, এক এক ডিজাইন, এক এক রং, কোনোটার সাথে কোনোটার কোনো ম্যাচ নেই। এটা বেডরুম না ফার্নিচার শোরুম? আরে আমি তো খরচ বাঁচাতে গিয়ে খুচরা তাদের দিচ্ছে কমপ্লিট বেডরুম সেট। একসাথে বেডরুমের সব ম্যাচিং ফার্নিচার মাত্র 78,000 টাকা শুরু, সাথে ফ্রি ডেলিভারি। বেডরুমে শান্তি। স্বল্প মাত্রার ফেমিকল জীবনের সাথে সহজেই মানিয়ে যায়। ভিটামিন সি ছাড়া কমলা
স্বাস্থ্য তোমার প্রেমী জাহাজ ছাড়া হয় কি সরিষার তেল? জাহাজ ছাড়া সরিষার তেল? জাহাজ ছাড়া সরিষার তেল হয়তো ওই যে হয় না বুলেট ছাড়া বন্ধু, ওই রকম আর কি। সরিষার তেল মানে ঘানিতে ভাঙা দেশি সরিষার আসল ঝাঁঝ, আর ঝাঁঝ মানে তীর ঘাটে সরিষার তেল। আধুনিকতার নামে সবকিছু হারিয়ে ফেলা ঠিক না। তীর সরিষার তেল, দেশি ঝাঁঝ, দেশি স্বাদ। এই যে আজগর আলী হসপিটাল পুরান ঢাকায় নিয়ে এসেছে এমন কিছু যা এই দেশেই নতুন। দেশের প্রথম পূর্ণাঙ্গ মডিউলার অপারেশন থিয়েটার, বিশ্বমানের এনআইসিইউ, সর্বাধুনিক আইসিইউ, নিখুঁত এমআরআই, সিটি স্ক্যান, প্রতিটি ডিপার্টমেন্টে দক্ষ আন্তরিক নার্স। আশার ভাষা নিয়ে আজগর আলী হসপিটাল। আপনার প্রতিদিনের জীবনকে সহজ করতে সিঙ্গার দিচ্ছে বিশ্বসেরা ব্র্যান্ডের ওয়াশিং মেশিন। ইন্টারেস্ট ছাড়াই 6 মাসে মূল্য পরিশোধ, ন্যূনতম 15% ডাউন পেমেন্ট, মাত্র 6,990 টাকা থেকে শুরু। যখন শাওয়ার নিই সেগুলোকে জাস্ট 2 মিনিট সময় দিন, থাক না কিছু মানুষ অপেক্ষায়। কিংবা আমায় দেখি খুব কিছুটা ওলট পালট, ফেসবুকে ঝড় উঠুক, কিছু ঘটনা থাক ঘটার অপেক্ষায়। বিয়ে বাড়িতে টক শো চলুক, এই 2 মিনিট শুধুই ফেয়ার গ্লোর সাথে। ফেয়ার গ্লো ফেয়ারনেস তো প্রতিদিন গোসলে জাস্ট 2 মিনিট থাকুক আপনার ত্বকের সাথে। এই শক্তিশালী ফেয়ারনেস প্রোটিন সলিউশন ত্বকের গভীরে মেলানিন কন্ট্রোল করে আর ত্বককে করে তোলে আকর্ষণীয় ফর্সা ও দীপ্তিময়। ফেয়ার গ্লো, দীপ্তিময় প্রতিদিন। উৎসব, আনন্দ ও পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ গোল্ড মেহেদি। 31শে মে 2016 পর সকল অনিবন্ধিত মোবাইল সংযোগ সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ হয়ে যাবে। আজই আপনার গ্রামীণফোন সংযোগটি রি-রেজিস্ট্রেশন করুন এবং প্রতি 20 মিনিটে জিতে নিন একটি স্মার্টফোন। চলো বহুদূর, গ্রামীণফোন। বাসায় পানি পান করছেন প্রতিদিনই, কখনো কি ভেবেছেন পানি নিরাপদ জগে রাখছেন কিনা? সাধারণ জগ ফুড গ্রেডেড নয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বেঙ্গল জগ ভার্জিন রেজিন দিয়ে তৈরি, সম্পূর্ণ নিরাপদ আর টেকসই। উন্নত প্রযুক্তি, নিশ্চিত মান, নানান রং ও ডিজাইন। 100% ফুড গ্রেডেড বেঙ্গল জগ, বিশুদ্ধতায় প্রতিদিন। বেঙ্গল, আস্থা শতভাগ। রবি দিচ্ছে সিম্ফনি স্মার্টফোনে 1000 টাকা সমমূল্যের রবি ইন্টারনেট এবং টক টাইম বোনাস। এর চেয়ে কম মূল্যের স্মার্টফোন বান্ডেল অসম্ভব। জ্বলে উঠুন আপন শক্তিতে রবি। ক্যাভিস গোল্ড ফেস ওয়াশ, যা আপনার ত্বকের গভীরে গিয়ে ত্বককে করে তোলে ভিতর থেকে উজ্জ্বল। ক্যাভিস গোল্ড ফেস ওয়াশ, স্বর্ণোজ্জ্বল ত্বকের গোপন কথা। ওদের নিজেদের পোশাক নাই। প্রিয় ভাইরা, নিজের দেশের নিজের পোশাক পরে এগিয়ে চলুন জোরসে। আমার হচ্ছে লুঙ্গি, রপ্তানিতে শীর্ষে বিশ্বমানের লুঙ্গি। এই যে আজগর আলী হসপিটাল পুরান ঢাকায় নিয়ে এসেছে এমন কিছু যা এই দেশেই নতুন। দেশের প্রথম পূর্ণাঙ্গ মডিউলার অপারেশন থিয়েটার, বিশ্বমানের এনআইসিইউ, সর্বাধুনিক আইসিইউ, নিখুঁত এমআরআই, সিটি স্ক্যান, প্রতিটি ডিপার্টমেন্টে দক্ষ আন্তরিক নার্স। আশার ভাষা নিয়ে আজগর আলী হসপিটাল। বাংলাদেশ সহ এশিয়া অঞ্চল জঙ্গিবাদের হুমকিতে, মন্তব্য সিঙ্গাপুর ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান। নির্মূলে প্রতিবেশী দেশগুলোকেও সঙ্গে নেওয়ার তাগিদ। Bangladesh will build the capabilities to fight the threat of terrorism. All governments to cooperate and collaborate to fight terrorism.
সারা বিশ্বের প্রেক্ষাপটে দেশে জঙ্গি তৎপরতা অনেক নিয়ন্ত্রণে, দাবি আইজিপির। প্রায় 90% ঘটনায় আমরা শনাক্ত করতে পেরেছি আসামি গ্রেপ্তার হয়েছে। এই উত্থান রোধ হয়ে যাবে, এই উত্থান থাকবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সৌমিত্র শুভ্র। সুপার ব্যাটমল 33 কেশ কালার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ষড়যন্ত্র ও জঙ্গিবাদ সস্তা রাজনীতির হাতিয়ার, দেশের মানুষকেই একতাবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে, গোলটেবিল আলোচনায় বিশ্লেষকরা। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকা, পানিবন্দী লাখ লাখ মানুষ, পুনর্বাসনের সহযোগিতার আশ্বাস মন্ত্রী। যমুনাতে পানি বাড়ার সাথে সাথে বগুড়ার সারিয়াকান্দিতে আবারও ভাঙছে নদী, টাকা বরাদ্দ থাকলেও শুরু হয়নি ব্লক তৈরির কাজ। তথ্য প্রযুক্তি ও টেলি খাতে বাংলাদেশের অগ্রগতিতে বিনিয়োগে আগ্রহী চীন, নিরাপদ পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতার সুযোগ নিতে চাচ্ছে দেশের ব্যবসায়ীরা। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সাংবাদিকতার পথিকৃৎ বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের প্রতি শেষ শ্রদ্ধা, অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ। শুধু বাংলাদেশ নয়, পুরো এশিয়া অঞ্চল এখন জঙ্গিবাদের হুমকিতে রয়েছে। এটিকে মোকাবিলা করতে হলে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোকেও একত্রে কাজ করতে হবে, এমনই মত দিয়েছেন জঙ্গিবাদ বিষয়ক সিঙ্গাপুর ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেরোরিজম রিসার্চের প্রধান অধ্যাপক রোহান গুণারত্নে। জঙ্গিবাদ নির্মূলে জনগণকেও সম্পৃক্ত করতে হবে বলে পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে আইজিপি দাবি করেছেন সারা বিশ্বের প্রেক্ষাপটে দেশে জঙ্গি তৎপরতা অনেক নিয়ন্ত্রণে। খান মোহাম্মদ জুমেলের রিপোর্ট। বাংলাদেশে জঙ্গি সহিংসতার শুরু 1999 সালে কবি শামসুর রহমানের উপর হামলার মধ্য দিয়ে। এরপর যশোরে উদীচীর অনুষ্ঠানে হামলা, রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা, 21শে আগস্ট গ্রেনেড হামলা, 17ই আগস্ট দেশের 63টি জেলায় একযোগে বোমা বিস্ফোরণ, অধ্যাপক হুমায়ুন আজাদের উপর হামলা সহ বেশ কিছু হামলা ও নাশকতার ঘটনা ঘটে দেশ জুড়ে। 2004 সাল থেকে শুরু করে পরবর্তী কয়েক বছর জেএমবি, হরকাতুল জিহাদ বাংলাদেশ সহ আরো কয়েকটি উগ্রবাদী সংগঠন তৎপর ছিল দেশ জুড়ে। জঙ্গিবাদ বিষয়ে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতির কারণে একসময় অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়ে জঙ্গিরা, কিন্তু বছর দেড়েক ধরে আবারও তৎপর জঙ্গি সংগঠনগুলো। গেল 15 মাসে দেশে হামলার ঘটনা ঘটেছে 36টি, নিহত হয়েছেন 38 জন, আহতের সংখ্যা 131 জন। জঙ্গিবাদ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা করেন এমন ব্যক্তিদের মতে শুধু বাংলাদেশ নয়, পুরো এশিয়াই এখন জঙ্গিবাদের ঝুঁকিতে। তবে জঙ্গিবাদ মোকাবেলায় সরকারি উদ্যোগে সন্তোষ প্রকাশ করে তারা বলছেন, উগ্রবাদ মোকাবেলা করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সম্পৃক্ত করতে হবে জনগণকেও। সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে একত্রে কাজ করতে হবে। এন্টায়ার রিজন, পুরো এশিয়ায় এখন জঙ্গিবাদের হুমকিতে রয়েছে, বাংলাদেশের ব্যতিক্রম নয়। তাই এই অঞ্চলের সব দেশ ও সরকার একত্রে মিলে জঙ্গিবাদ মোকাবেলায় কাজ করতে হবে। বাংলাদেশ জঙ্গিবাদ মোকাবেলায় বিশেষায়িত ইউনিট গঠন করেছে। এখন সরকারের উচিত হবে জঙ্গিবাদ মোকাবেলায় জনগণকে সম্পৃক্ত করা, মানুষেরও উচিত এ ব্যাপারে সরকারকে সমর্থন দেয়া। পিপল শুড কোঅপারেট এন্ড কোলাবোরেট উইথ দ্য গভর্নমেন্ট। এদিকে পুলিশ মহাপরিদর্শক বলছেন, বর্তমান সময়ে আইএসের উত্থানের ফলে বিশ্বজুড়েই জঙ্গি তৎপরতা বেড়েছে। তবে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশে বরং উগ্রবাদী তৎপরতা কম। তারপরেও জনগণকে সঙ্গে নিয়ে এটি মোকাবেলা করার চেষ্টা করছেন তারা। বাহিরের প্রভাব যেভাবে জঙ্গিবাদকে উদ্বুদ্ধ করার জন্য প্রচারণা চালায় এবং ইয়াং ছেলেপেলে সেই প্রচারণায় অনেক সময় তারা বিভ্রান্ত হয়ে তারা পা দেয়। তা আমরা এই উত্থান রোধ হয়ে যাবে, এই উত্থান থাকবে না। পুলিশ প্রধান আরো বলেন, জঙ্গিবাদ বিষয়ে তারা জিরো টলারেন্স নীতিতে রয়েছেন। যারাই নাশকতা করছেন সবাইকে আইনের আওতায় নিয়ে